আসেন অনেকদিন পরে আজকে আপনাদের একটু ক্রেজি এবং তুলনামূলক অবাস্তব একটা আইডিয়া শোনাই। আইডিয়াটা হচ্ছে যে নো ক্যাম্পে আসলে প্রফেশনাল ক্যারিয়ার শেষ করবেন লিওনেল মেসি। আপনারা জানেন যে এটা গত কয়েক মাস ধরে বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। লাপোর্তা এটা নিয়ে দৌড়াদৌড়িও করতেছে। উনি চাচ্ছেন যে আগামী মৌসুমটা মেসি বার্সেলোনার হয়ে খেলুক, নো ক্যাম্পে তার একটা রাজকীয় বিদায় হোক, যেটা লাপোর্তা মনে করেন যে একটা বিরাট মিসিং। আসলে সারা পৃথিবী মনে করে বিরাট একটা মিসিং, যে মেসির যে রাজকীয় বিদায় বার্সেলোনা থেকে হওয়া উচিত ছিল তা তো হয় নাই, কানতে কানতে গেছে সে বার্সেলোনা থেকে। সেই রাজকীয় বিদায়টা দিতে চায় বার্সেলোনা। এই জায়গায় কতগুলো টেকনিক্যাল সমস্যা আছে, আমরা জানি যে এটা হয়তো খুব রিয়েলিস্টিক না। শেষ পর্যন্ত এই পরিকল্পনা আলোর মুখ দেখবে না বলেই মনে হচ্ছে। তারপরে কিছু বাস্তবতাও আছে, কিছু সম্ভাবনাও আছে, সেগুলো নিয়ে আজকে আমরা গল্প বলবো। তবে আজকে আমি একটু আপনাদের মনে করায় দিতে চাই, আমি দেখলাম গত কয়েকদিনে যখন এই বিষয়গুলো আলোচনা আসতেছে, ফেসবুকে অনেকে লিখতেছেন, তখন সেখানে অনেকে ঠিক বুঝতে পারতেছেন না যে মেসি ঠিক কি অবস্থায় কেন কাঁদতে কাঁদতে বার্সেলোনা ছাড়ছিল। তো আমি আসলে একটু সংক্ষেপে, বিষয়টা তো এত বড়, ওই সময় এটা পুরোটা কাভার করতাম ইত্তেফাকে আমি। ও প্রতিদিন লিখতে 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 বোর হয়ে গেছিলাম। বিষয়টা এত বড় যে এটা নিয়ে আলাদা একটা মহাকাব্য করা সম্ভব, তো সেটা তো আর করবো না। একটু অল্প সময় একটু বুঝায় বলি আপনাদের যে আসলে ওই সময় কি ঘটনা হয়েছিল, কিরকম একটা বিশ্বাসঘাতকতা এবং অন্যায়ের শিকার মেসি হয়েছিলেন, বার্সেলোনা হয়েছিল এবং কাতালানরা হয়েছিল। সেই জিনিসটা একটু আপনাদের বলবো, সঙ্গে ওই সম্ভাবনাটার কথাও শেষ দিকে বলবো। দেখেন মেসি বার্সেলোনার জন্য কি, বার্সেলোনা মেসির জন্য কি, এইটা মনে হয় না যে আপনাদের বুঝায় বলার দরকার আছে। আপনারা সবাই কম বেশি এটা জানেন। এই যে মেসি যখন ট্রেনিং এ হেঁটে যায়, আপনারা দেখছেন না প্রায় এই ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওর দেখেন পায়ে বার্সার একটা লোগো, ওর হাতে যে পানির পটটা, ওটাও বার্সার একটা লোগো। মানে বার্সার কোথায় এখনো পর্যন্ত হোম বলতে দুটো জায়গা বোঝে, একটা বোঝে হচ্ছে আর্জেন্টিনা, আরেকটা বোঝে বার্সেলোনা। এছাড়া ওর কোনো হোম নাই। ওর পৃথিবীতে বাড়ি মানে এই দুটো জায়গায়। ওর বাচ্চারাও হোম বলতে বার্সেলোনা বোঝে, তাই হওয়া স্বাভাবিক। মেসি কাতালান না, জন্মসূত্রে সে আর্জেন্টাইন। কিন্তু ওই যে বলেন না যে কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়ে মনের সম্পর্কটা বড় হয়ে যায়, মেসির সঙ্গে কাতালোনিয়ার ব্যাপারটা তাই হয়েছে। মেসি আসলে ওই যে 6-7 বছর বয়স থেকে আসলে কাতালোনিয়ানই হয়ে গেছে। একটা সময় এসে দেখা গেছে সে আসলে কাতালোনিয়ার সিম্বলে পরিণত হয়েছে। মানে একজন পেপ গার্দিওলা বা একজন জাভি ইনিয়েস্তা, এদের চেয়েও মনে হয় মেসি বেশি কাতালান। তো সেই লোকটা আসলে কেন কাতালোনিয়া ছাড়লো, কেন বার্সেলোনা ছাড়লো? যে লোকটা সবসময় বলে আসছে যে আমার একেবারে শেষ বিন্দু পর্যন্ত আমি আমার বাড়িতে থাকতে চাই, ওর বাড়ি হচ্ছে নো ক্যাম্প। হ্যাঁ, ওর একটা বাড়ি বার্সেলোনা শহরে আছে, শহরের পাশেই পাহাড়ের ওপর একটা বাড়ি আছে, সেটা না, ও বাড়ি বলতে আসলে নো ক্যাম্পটারই বোঝে। তো সে সব সময় বলতো যে আমি আমার শেষ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চাই। এই জন্য সে একটা জিনিস, যে জায়গাটায় সে আসলে ভেজালটায় পড়লো, সে বার্সেলোনার সঙ্গে তার যখনই কোনো অ্যাগ্রিমেন্ট হয়েছে, যখনই কিছু হয়েছে, ওরে লয়াররা কাগজপত্র দিচ্ছে, ওর বাবা হোরে মেসি হচ্ছেন এজেন্ট। এখন আপনারা জানেন যে আমাদের একটা, এটা লাতিন খেলোয়াড়দের একটা বড় সমস্যা, নেইমারও এটা খুব সাফার করছে, মেসিও কম বেশি সাফার করছে, যে বাবারে মূল এজেন্ট বানায় রাখা। এতে একটা সমস্যা হয় কি, যে আবেগের জায়গা থেকে তো মেসি নেইমার এরা সবাই বিশ্বাস করে। বিশেষ করে মেসির সামনে বার্সেলোনার পক্ষ থেকে কেউ একটা কাগজ দিলে মেসি ওটা পড়ে দেখবে, এটা হয় না। কিন্তু তার তো আসলে পড়ার লোক থাকা উচিত। সেটা হোরে মেসিও সবসময় ঠিকঠাক মতো পড়তে পারেন নাই, বা সবসময় যে ডিসিশন নেওয়া উচিত ছিল ওটা নেন নাই। ফলে মেসি সবসময় ওটাতে সই করে দিছে। এই জিনিসটাই কাল হয়ে গেল। মেসি বার্সেলোনায় মূল দলে আসার পর থেকে যতজন বার্সা প্রেসিডেন্টকে পাইছে, মূলত তো আসলে লাপোর্তাকেই বেশি পাইছে। এখন যিনি বার্সা প্রেসিডেন্ট, লাপোর্তাকেই বেশি পাইছে, পরে সান্দ্রোসকে পাইছে। এদের সঙ্গে মেসির এই সমস্যাটা হয় নাই, কারণ এরাও তো বাইবর্ন কাতালান, এরা কাতালান রাজনীতি করে রীতিমতো। কাতালোনিয়া কিন্তু আলাদা একটা পার্লামেন্ট আছে, এবং আপনারা জানেন কাতালোনিয়া একটা স্বাধীনতা মুভমেন্ট চলে। সাধারণত বার্সেলোনার প্রেসিডেন্ট তারাই হন যারা কাতালোনিয়া স্বাধীনতা মুভমেন্টের পক্ষে রাজনীতিবিদ। মানে ওনারা একদিকে কাতালোনিয়ার স্বাধীনতা চান, অন্যদিকে বার্সেলোনায় এসে যখন ইলেকশন করেন, বার্সেলোনার লোকজন তখন তাকেই ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায়। আপনারা জানেন যে বার্সেলোনা এখন পৃথিবীর মাত্র অল্প কয়েকটা টপ ক্লাবের একটা, যাদের মালিক হচ্ছে মূলত মালিক বলে কেউ নাই, যাদের মালিক হচ্ছে সদস্যরা। কাতালোনিয়ান যে সদস্য, তারাই আসলে মালিক, তারাই ঠিক করে বার্সেলোনা কে চালাবে। এই জিনিসটা যেটা ভেজাল হয়ে গেল, যতদিন লাপোর্তার দায়িত্বে ছিলেন, দেখেন লাপোর্তার দায়িত্ব পাওয়ার পরে কি করছেন, রাইকার্ডে নিয়ে আসছেন কোচ হিসাবে। রাইকার্ডে আনার পাশাপাশি ফরওয়ার্ডে মেসির দুপাশে দাঁড়ানোর জন্য রোনালদিনো আর
ওরিরে নিয়ে আসছেন, থিয়েরি ওরিরে। যদিও তার ইচ্ছা ছিল বেখামরে আনার, কিন্তু বেখামরে রিয়াল মাদ্রিদ নিয়ে গেল, উনি আনলেন রোনালদিনোরে। ভাগ্যিস, ভাগ্যিস। আমি প্রচন্ড বেখাম ভক্ত, তারপরও ওই যে মেসির দুপাশে ওরি আর রোনালদিনো, এইটা তো অবিশ্বাস্য একটা দৃশ্য। সেই জিনিসটা করলেন রাইকার্ড বেঞ্চে, মাঠে অত সুন্দর একটা দল, আউটপুট পাওয়া গেল, একের পর এক ট্রফি জিততেছে। এবং লাপোর্তা এরপরে সান্দ্রোসও সেই জিনিসটা ধরে রাখছেন, কখনো এটা নিয়ে সমস্যা হয় নাই। তারাও মেসির বিশ্বাসের সুযোগ নেন নাই, কারণ তারা ওই যে বললাম বাই বন্ড কাতালোনিয়ান, ফলে তারা কখনো ওই কাতালোনিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাই। যে ম্যান্ডেট দিয়ে তারাকে লোকজন পাঠাইছে তারা ওইটা করছেন। কিন্তু মুশকিলটা হলো হচ্ছে এই যে বার্তেমিউ লোকটা, এই লোকটাও কাতালোনিয়ান, কিন্তু এই লোকটা বিজনেসম্যান, পিওর বিজনেসম্যান। ওনাদেরও পেশা আছে। এই যে লাপোর্তা বা বাকি যাদের কথা বলেন তারাও ব্যক্তিগতভাবে পেশাজীবী। লাপোর্তা ব্যক্তিগতভাবে একটা ল ফার্মের মালিক। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বার্তেমিউ যখন প্রেসিডেন্ট হলো, এই লোকটার আসলে কোনো ফুটবলিং ব্যাকগ্রাউন্ড নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লোকটার সঙ্গে কাতালোনিয়ার তেমন কোনো সম্পর্ক নাই, শুধু নামে জন্ম কাতালোনিয়ায়। এবং মানে এদের যেটা হয়েছে লাপোর্তা বা সানরোস, এদের যেটা হয়েছে এরা লম্বা সময় ধরে বার্সেলোনার সঙ্গে ইনভলভ, সরাসরি কোনো ক্যাপাসিটিতে ছিল না, কিন্তু বার্সেলোনার বিভিন্ন মুভমেন্টের সঙ্গে থাকে। বার্সেলোনা এফসির তো নানা রকম মুভমেন্ট থাকে, স্পেশালি সেগুলো হয় কাতালোনিয়া বেস। আপনারা জানেন, আমাকে এই গল্প তো বলছি যে বার্সেলোনা ছিল কাতালোনিয়া স্বাধীনতার প্রতীক। তো সেই জায়গা থেকে লাপোর্তা বা এরা যেভাবে ওন করে বার্সাকে, এই লোকটা একেবারে ওন করে না, আউটসাইডার একটা লোক হিসেবে বার্তেমিউ প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে গেল। এটা ছিল বার্সেলোনার জন্য একটা দুর্ভাগ্যজনক অধ্যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা অধ্যায়। তখন গার্দিওলা কোচ, গার্দিওলাও একের পর এক অনেক কিছু জিততেছে। বার্তেমেও এসে যেটা করলো, সে ফুটবল নিয়ে ভাবা চিন্তা বন্ধ করে দিল। শুধু ফুটবল না, ওদের তো অনেকগুলো ডিসিপ্লিন, অলমোস্ট সব ডিসিপ্লিন নিয়ে ভাবা চিন্তা বন্ধ করে দিল। সে মূলত কনসেন্ট্রেট করলো যে এখান থেকে কিভাবে ব্যবসা বের করা যায়, পিওর ব্যবসায়ী। এবং তার সঙ্গে কতগুলো অসৎ লোক ওদের ওই যে লিগাল হেড হিসাবে জয়েন করলো, পিন্টো নামে এক ভদ্রলোক, আরো দুই তিনটা এরকম নাম ভুলে গেছি, এরকম দুই তিনটা অসৎ লোক এর সঙ্গে যুক্ত হলো। তারা কি করলো, একটা ইউরোপিয়ান ক্লাবের কিন্তু লোন নেওয়ার একটা স্বাধীনতা থাকে, এই লোন নেওয়া শুরু করলো বিভিন্ন জায়গা থেকে, যেটা বোর্ড, অ্যাকচুয়ালি একটা বোর্ডও তো আছে নির্বাচিত, বোর্ডকে বাইপাস করে প্রেসিডেন্ট তার নিজস্ব ক্ষমতায় একের পর এক লোন নেওয়া শুরু করলো। একের পর এক লোন নিচ্ছে, ওদিকে খেলোয়াড় কিনতেছে না। আপনি যখন টাকা নিয়েই ভাবা শুরু করবেন, আপনি বড় বড় ধরেন এই যে গ্লেজাররা ম্যানচেস্টার ইউনাইটেড চালায়, অমুক তমুক, ওরা ফুটবল বোঝে না, স্টিল ওরা এটা বোঝে, বা এই যে সিটির মালিক শেখ, উনি নিজে তো অত ফুটবল বোঝে না, এটা বোঝে যে কোচের চাহিদা মতো খেলোয়াড় কিনতে হবে। এখন ওই সময়টায় ভালবার্দে, তারও কপাল খারাপ, এসে পাইছে এই প্রেসিডেন্টরে। ভালবার্দেও খুব ক্যারিসমেটিক কোচ না। ভালবার্দে বারবার বোর্ডকে বলতেছে খেলোয়াড় কেনেন, খেলোয়াড় কেনেন। নেইমার চলে গেছে, সুয়ারেজরে আটকানোর চেষ্টা হচ্ছে না, তাহলে আমার ফ্রন্টে তো খেলোয়াড় লাগবে। আরে ভাই, এমএসএন দিয়ে পৃথিবী জয় করতেছে, এর আগে পুরো সবাই তাই জয় করে গেছে, এনরিকে, গার্দিওলা, রাইকার্ড, প্রত্যেকের হাতে ওরকম ট্রায়াল ছিল, আমার হাতে কই? সেইখানে কোনোভাবে, এবং তখন মেসি একটা কাজ করতেছে, নেইমার যেরকম পরে ওই যে দুতালি করে মেসিরে পিএইচজিতে নিল, মেসি ওই কাজটা করতেছিল। সে তার চ্যানেল দিয়ে নেইমারের সঙ্গে, ওরা তো সারা রাত জায়গায় হচ্ছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে, ওরকম সম্পর্ক। তো নেইমারের মোটামুটি মেসি রাজি করা ফেলছে যে যা করছো করছো, এবার ফেরো। এবং ফেরার একটা ভালো প্রস্তাব দিলে নেইমার ফিরবে, এরকম নিউজ টিউজ তখন পড়ছে। সেরকম একটা অবস্থায় প্রথম ধাক্কাটা লাগলো হচ্ছে মেসি যে জায়গাটা এই লোকটার উপরে খুব খেপলো, এই বার্তেমিউ লোকটার উপরে। সেটা হচ্ছে যে বার্তেমিউর কাছে মেসি ওভার ফোন জানতে চাইলো যে টিম নিয়ে একটু আমাকে স্পষ্ট একটা প্ল্যান জানান, যে বালবার্দের সঙ্গে আপনার কি কথা হচ্ছে, টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে কি কথা হচ্ছে, স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে কি কথা হচ্ছে। বার্সেলোনার টিম করার ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলোর খুব বড় ভূমিকা আছে। উনি বললো যে ওকে, আমি তাহলে তোমার সঙ্গে ডিনার করি। উনি মেসির বাসায় চলে আসলো, এসে মেসির সঙ্গে ওনারা ডিনার করলো। ডিনারে মেসি কয়েকটা কথা জিজ্ঞেস করলো যে আপনারা কি ভালবার্দেকে রাখতে চাচ্ছেন? তো উনি বললেন যে বার্তেমিউ মেসিকে বললেন যে তুমি বললে আমরা ওকে বাদ দিয়ে দেবো। বললেন না, ভালবার্দে কোনো প্রবলেম না, এমনও না যে ভালবার্দে বিরাট কিছু করে ফেলতে পারবে, আবার এমনও না যে ভালবার্দে কোনো ক্ষতি করতেছে। ওটা সেকেন্ডারি ইস্যু, ভালবার্দেকে নিয়ে পরে আলোচনা করেন, আগে হচ্ছে আমাদের প্রপার একটা টিম দরকার, আমরা টিম নিয়ে কি ভাবতেছি। তো উনি বল পুরো মেসির কোর্টে দিয়ে দিলেন। এমন একটা ব্যাপার যে মেসি যা বলবে উনি তাই করবেন। তো মেসি বললেন যে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেইমারকে ফেরাতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এমন মানে প্রত্যেকটা পজিশনে এমন সব তরুণদের লামেসিয়া বা বিভিন্ন জায়গা থেকে কিনতে হবে, লামেসিয়া থেকেই বেশি তুলতে হবে, যারা আমাদের একটা ভালো বেঞ্চ স্ট্রেংথ তৈরি করতে পারে।
কারণ তখন অলরেডি একটা ট্রফিলেস সিজন গেল নাকি, যাই হোক বাজে একটা সময় চলে গেল। এই অবস্থার মধ্যে বিশেষ করে বায়ার্নের বিপক্ষে ওই যে 8-2 হার, এই ফ্লিক তখন বায়ার্নের কোচ, ওইটা বার্সার একেবারে বিপর্যস্ত করে ফেলছে। ফলে মেসি তার কতগুলো দিলেন, ওয়ে আউট দিলেন যে এই কাজগুলো আপনি করেন, এবং মেসি জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে একদম পরিষ্কার বলেন, আপনি কি আসলে নেইমারে আনতে প্রস্তুত? বললেন হ্যাঁ হ্যাঁ, তুমি যেহেতু বলছো আমি আনতে প্রস্তুত। বললো যে বাজারে আমি শুনতে পাচ্ছি আপনি অ্যান্তোনিও রে আনতেছেন, মানে গ্রিজম্যান রে আনতেছেন, এটা কি সত্যি? উনি বললেন না না, আমি এটা করলে তো তোমারে জানাই করবো। ওকে, মেসি বললো যে ঠিক আছে, এই কাজগুলো আমরা করে, বাকিটা তো মাঠের রেজাল্ট মাঠের উপরে, কিন্তু আমরা নিশ্চিত যে আগামী সিজনে আমরা ট্রেবলের জন্য যাব, এই কাজগুলো আমরা করি। কোচ নিয়ে পরে ভাবেন, কোচ যদি এই সিজনে ভালো পারফর্ম না করতে পারে, সিজনটা শোষক, তারপরে ভাবেন, কিন্তু এই দলবদলগুলো নিয়ে ভাবেন। এই ঘটনার 2 দিন পরে সকালে মেসি উঠে ট্রেনিংয়ে যাবে। ট্রেনিংয়ে যাওয়ার আগে সে টিভি চ্যানেল অন করছে, টিভি চ্যানেল অন করে দেখে যে গ্রিজম্যানের কন্ট্যাক্ট হয়ে গেছে, এবং এটা বার্তেমিউ মিডিয়ারে জানাচ্ছেন। মানে যে লোকটা 2 দিন আগে মেসির বাসায় এসে খাইতে খাইতে, কত বড় নিমক হারাম যে এক টেবিলে বসে খাইতে খাইতে বলে গেল যে না এরকম কোনো আলোচনাই হচ্ছে না, তুমি যা বলতেছো নেইমারে ফিরাবো, সেই লোকটা 2 দিন পরে গিয়ে ডিক্লেয়ার করতেছে যে গ্রিজম্যানের সঙ্গে কন্ট্যাক্ট ডান। মানে বুঝেন কোন লেভেলের অসৎ, কোন লেভেলের অসৎ। সে এই কাজ করার পর থেকে মেসি কার্যত তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এবং মেসিকে সে বহুবার ফোন করে, এরোর মাধ্যমে কথা বলার চেষ্টা করে, মেসি আর কথা বলে না। মেসি তখনই সিদ্ধান্ত নিয়ে নিছে নেইমারে আনে নাই বলে মেসি রেগে গেছে, এই জিনিসটা একটা অপপ্রচার। হ্যাঁ, নেইমারে না আনা তো অবশ্যই ম্যাটার, মূল ব্যাপার হচ্ছে তার সঙ্গে অসততা করা, এই যে প্রচন্ড অসততা। মেসি এর পরে গত বছর একটা ইন্টারভিউতে বলছে যে বার্তেমিউ তার সঙ্গে আরো যে যে অসততা করছে সেগুলো সব যদি খুলে বলে কাতালানরা বার্তেমিউরে পিটাবে, সেটা জীবনেও খুলে বলবে না। তবে আমি কিছু জিনিস আপনাদেরকে বলি, এগুলো গত বছর 2 এস বা বিভিন্ন বড় বড় পত্রিকা রিপোর্ট করছে। তার ভিতরে একটা বড় ঘটনা ছিল যে মেসিরে নিয়ে এই বার্তেমিউ আর ওই যে পিন্টো, লিগাল হেড পিন্টো, হি ওয়াজ দ্য মেইন কালপ্রিট। এই পিন্টোর বুদ্ধিতেই এই লোক এই কাজগুলো করছে, এই বার্তেমিউ। সে বার্তেমিউকে পিন্টো একটা মেসেজ দিচ্ছে যে এই যে নর্দমার কিটটার কথা মতো বার্সেলোনা আর কতদিন চলবে। আপনি কল্পনা করতে পারেন নর্দমার কিট বলতে কাকে বোঝাচ্ছে? ইংরেজিতে কি যেন লিখছে, সোয়ার রেড বা এরকম কি, আনবিলিভেবল। সেটার জবাবে এই বার্তেমিউ, এই নোংরা লোকটা, সে লিখতেছে যে এই যে হরমোন ত্রুটি সম্পন্ন বামনটার কথা বলতেছো। মানে এই লেভেলে কথা কোনো কাতালোনিয়ান, বার্সার কথা বাদ দেন, কোনো কাতালোনিয়ান বা পৃথিবীর কোনো ফুটবল রিলেটেড মানুষ বলতে পারে? বার্সেলোনার মেসি কি দিছে এটা ভুলে যান। বার্সেলোনার কতগুলো ট্রফি মেসি এনে দিছে, কত গৌরবের সুযোগ এনে দিছে, মেসি কতটা বার্সেলোনাকে ওন করে, সব ভুলে যান। শুধু এটা ভাবেন যে একটা ফুটবলার যার একটা জৈবিক দুর্বলতা হচ্ছে হরমোন ত্রুটি, তাকে আপনি নর্দমার কিট বলতেছেন, আপনি ইঁদুর বলতেছেন, তাকে হরমোন আক্রান্ত বামন বলতেছেন। ওর খাট সাইজ নিয়ে অনেকেই টিচ করে, সেটা একটা ব্যাপার আছে, সেটারে আপনি একজন বোর্ড প্রেসিডেন্ট আপনি বলতেছেন। এই জিনিসগুলো লিক হচ্ছে, এই জিনিসগুলো মেসির কানে পৌঁছাচ্ছে, ফলে মেসি আসলে ভেজালে আর যেতে চায় না। মেসি সোজাসুজি একে জানায় দিল, বার্তেমিউকে জানায় দিল যে ওকে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। বার্তেমিউ দেখা করতে চাইলো, মেসি দেখা করে নাই। এটা ঠিক যে মেসি এই সময় প্রচন্ড জেদ দেখাচ্ছে, মেসি দেখাই করে নাই। একেবারে 4-5 বার রিকোয়েস্ট করার পরেও হোর্হে মেসি গিয়ে দেখা করছে বার্তেমিউর সঙ্গে। তো হোর্হে মেসিকে উনি বলছেন যে ও যদি এশিয়ায় যাইতো তাহলে আমি ছেড়ে দিতাম, কিন্তু ইউরোপের কোনো ক্লাবে আমি মেসিকে ছাড়তে রাজি না। তো হোর্হে মেসি বলছে যে আপনি তো ছাড়ার কেউ না, ও তো এক্সটেনশনে খেলতেছে। ও যে এখন বার্সেলোনায় যে কন্ট্রাক্টটা খেলতেছে, এটা হচ্ছে কন্ট্রাক্টটার ধরনই এরকম, খুবই বিচিত্র একটা কন্ট্রাক্ট, যে মেসির যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলবে। মেসির কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে 2020 সালে না 2019 সালে। তারপরে কন্ট্রাক্টের এক্সটেনশন এরকম যে 2026 সাল পর্যন্ত এখনো এই কন্ট্রাক্টটা চলার কথা। 2026 সাল পর্যন্ত প্রতি বছর শুরুতে মেসি জানায় দিতে পারবে, সিজন শেষে, শুরুতে না সরি, সিজনের শেষে মেসি জানাবে যে পরের সিজন সে খেলবে কিনা। সে সবসময় ফ্রি এজেন্ট হিসেবে ওখানে খেলবে, সে চাইলে প্রতি সিজন শেষে চলে যেতে পারবে, কোনো টাকা পয়সা দিতে হবে না, এরকম একটা চুক্তিতে সে খেলতেছে। ফলে হোর্হে মেসি বললেন যে আপনি তো ওরা আটকাইতে পারবেন না, আপনি ওরা আটকানোর কথা বলতেছেন কেন, ও তো খেলতেছেই এরকম বিশেষ চুক্তিতে। তো উনি বললেন যে না, চুক্তিতে আছে 700 মিলিয়ন ইউরো দিয়ে যেতে হবে।
ওর রিলিজ ক্লজ। তো হোরে মেসি বললেন না, ওইটা ছিল হচ্ছে যতদিন অরিজিনাল চুক্তিটা ছিল, এখন তো বিশেষ চুক্তি চলতেছে, বিশেষ চুক্তিতে রিলিজ ক্লজ নাই। তখন মেসি একবার ফোনে কথা বললো বার্তোমেউর সঙ্গে যে আপনি এরকম আমার আটকানোর চেষ্টা করতেছেন, কিন্তু নিয়ম তো এটা। তো উনি আবার মেসির সঙ্গে প্রতিবার নাটক করছে, এই লোকটা এত অসৎ, এত অসৎ। সে মেসিরে বলছে যে না যা, আমি তো আসলে আগে চুক্তি দেখি না, তোমার চুক্তি অনুযায়ী তুমি তো যে কোনো সিজন শেষে চলে যেতে পারো। তো বললো সেক্ষেত্রে আমার কি করতে হবে? বললো সেক্ষেত্রে তুমি জাস্ট নোটিশ দিয়ে দিবা, নোটিশ দিলে তুমি চলে যেতে পারবা। এখন মেসি বললো যে আমার কি ফর্মালি নোটিশ পাঠাতে হবে? কথাটা খেয়াল করেন, খুবই খেয়াল করেন। বাট তুমি বললো যে না, তুমি আমাকে বলছো, আমি বোর্ডকে জানায় দিচ্ছি যে এই সিজন পরে তুমি আর থাকবা না, মানে 2020 সিজনে তোমার শেষ সিজন হবে, ফলে তোমার আর এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। এই গেল ব্যাপারটা। মেসি ধরে রাখছে সে 2020 সিজন পরে সসম্মানে চলে যাবে। 2020 সিজন পরে সে যখন যেতে গেছে, মানে যাবে বলে ফাইনালি অ্যাটেম্প নিছে, তখন বার্তোমেউ লিগাল, ওই পিন্টো লিগাল হেড, সে জানাইছে তোমার 700 মিলিয়ন ইউরো দিয়ে যেতে হবে, কারণ ওই রিলিজ ক্লজ। মেসি বলছে না, রিলিজ ক্লজ তো কাজ করবে না। মেসি না, এটা হোরে মেসির সঙ্গে কথা হচ্ছে, চুক্তি অনুযায়ী এই যে আমরা সিজন শেষে নোটিশ দিব, নোটিশ দিলে এটা কার্যকর হবে। তখন পিন্টো নতুন এক লাইন ধরলো যে না, তোমরা নোটিশ দাও নাই। কই, লিখিত কোনো নোটিশ তো দাও নাই। বললো যে মেসির সঙ্গে বার্তোমেউর কথা হয়েছে, বার্তোমেউ তারা নিষেধ করছে যে নোটিশ দেওয়ার দরকার নাই, এই বার্সেলোনা তো চিরকাল এভাবেই চলে, মুখের কথাই এখানে যথেষ্ট। ও পিন্টো বলে না, মুখের কথা ইউরোপিয়ান কোনো ক্লাব চলে না। মেসি ব্যাপারটা শুনে খুবই চুপ মেরে গেছে, খুবই চুপ মেরে গেছে। যে যখন বার্সেলোনার একজন কর্মকর্তা বলে যে মুখের কথা কোনো ইউরোপিয়ান ক্লাব চলে না, তার মানে সে বোঝে না বার্সেলোনা কি, তার মানে সে বোঝে না যে বার্সেলোনা কিভাবে চলে। বার্সেলোনার এথিক্স, বার্সেলোনার ফিলোসফি, এগুলো তো আসলে ইউরোপিয়ান ক্লাব দিয়ে আপনি বুঝতে পারবেন না। ফলে আর কথা না বাড়ানোর সিদ্ধান্ত নিছে। যদিও পরদিন থেকে প্রচুর নিউজ আমরা পাচ্ছিলাম যে মেসি লিগাল এইড নিবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, ওর প্রতি কাতালানদের ইয়ে কিরকম। বার্সার যে লিগাল ফার্ম, বার্সার ওই শুধু লিগাল প্রধান আছে তা তো না, বার্সার একটা লিগাল ফার্ম আছে। সেই লিগাল ফার্ম তাদের পক্ষ ত্যাগ করে, বার্সেলোনার সঙ্গে পক্ষ ত্যাগ করে তারা এসে মেসির পাশে দাঁড়াইছিল। তারা মেসিকে বলছিল যে আপনি মামলা করেন, আমরা আপনার সঙ্গে আছি, কাগজপত্র সব আমরা জানি, তো আপনি মামলা জিতবেন, আপনার 1 মিলিয়ন ইউরো দিতে হবে না, 700 মিলিয়ন তো অনেক দূরের কথা। কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটলো, মেসি যে গেল, মানে মেসিকে তো যখন এরকম তীব্র যাওয়ার আলাপ হচ্ছে, সেরকম অবস্থায় কাতালোনিয়া রীতিমতো বিদ্রোহ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। মানে কাতালানরা রীতিমতো রাস্তায় নেমে আসলো, যে কোনো মূল্যে মেসিকে আটকাতে হবে। এখন যে কোনো মূল্যটা কি? প্রথমত তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে ওই বার্তোমেউকে সরায় দিতে হবে। এবং শেষ পর্যন্ত তাই ডিসিশন নেওয়া হলো, যে আপনারা জানেন, আগেও বলছি যে বার্সেলোনার মূল মালিক হচ্ছে তার সদস্য ভোটাররা। ভোটাররা ডিসিশন নিল যে তার বিপক্ষে তার অনাস্থা প্রস্তাব আনবে। এবং এই ইতিহাস এর আগেও ঘটছে বার্সেলোনা, যে অনেক সময় তার ভোটারদের মন মতো চলে নাই বোর্ড প্রেসিডেন্ট, তাকে ওরা স্যাক করে দিছে, মানে অনাস্থা প্রস্তাব এনে সরায় দিছে। এই পরিস্থিতি টের পেয়ে রীতিমতো তখন ক্যাম্পেইন শুরু হলো। এবং কেউ কেউ বলে যে পেপ গার্দিওলা নিজেও কাতালান অ্যাসোসিয়েশন, পেপ গার্দিওলা নিজেও কিন্তু একটা কাতালান রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, সেও তার কাতালান কানেকশনগুলোতে ফোন দিছিল যে তোমরা অনাস্থা প্রস্তাব আনো। সেই অনাস্থা প্রস্তাব আসার ঠিক আগের দিন বার্তোমেউ রিজাইন করলো। রিজাইন করাতে একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলো, খুব দ্রুত ইলেকশন ডিক্লেয়ার করা হলো, ইলেকশনে আবার নির্বাচন করলেন লাপোর্তা। এরকম একটা অবস্থায় লাপোর্তার মূল যে থিমটা ছিল ইলেকশনে, অ্যাকচুয়ালি লাপোর্তাকে বার্সার লোকজনই বলছে যে তুমি আবার ইলেকশন করো, তোমার মূল কাজ হচ্ছে মেসিকে রাখা। এবং উনি ওই স্লোগান নিয়েই আসছেন যে আমি মেসিকে রাখতে আবার বার্সায় ফিরতেছি। এবং দেখেন এই জায়গাটা নিয়ে আমি একটু মেসির বিরোধিতা করব। মানে মেসির বিরোধিতা না ঠিক, মানে মেসি পক্ষ, হোর্হে মেসি যে কথাবার্তাগুলো বলেন সেই জায়গাটা আমি ঠিক একমত না। মানে লাপোর্তা মেসিকে আটকানোর চেষ্টা করে না, এই ব্যাপারটা আমার কাছে সত্যি মনে হয় না। এবং আমি যতদূর দেখছি, ফলো করছি ঘটনাবলী, তাতে লাপোর্তা তার সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রথমত দেখেন, লাপোর্তা যখন চেয়ারে বসলেন, তিনি আবিষ্কার করলেন বার্তোমেউ শুধু মেসির সঙ্গে ক্ষতি করে গেছে তা না, বার্সেলোনারে সর্বশান্ত করে গেছে। বার্সেলোনার নামে এই লোক 500 মিলিয়ন ইউরো লোন করছে, লোন করে ব্যক্তিগত কোনো তহবিলে সরায় নাই। অ্যাকচুয়ালি সেটা প্রুভ হয় নাই, কারণ এখনো তার বিপক্ষে কিন্তু স্প্যানিশ গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করতেছে, এখনো এই লোককে পুরোপুরি ক্লিন চিট দেওয়া যাচ্ছে না। ফলে সে ওইখান থেকে ব্যক্তিগত লাভ করতেও পারে, কেউ এখনো সেটা প্রমাণিত না, কিন্তু 500 মিলিয়ন ইউরো সে লোন করছে। এখন মুশকিলটা যেখানে হলো, প্রথমত লাপোর্তার জন্য এটা একটা বিরাট ধাক্কা ছিল যে ক্লাবের নামে এত বড় একটা লোন। দেখেন, এই লাপোর্তা যখন ক্লাব চালায় গেছে, তখন লাপোর্তা ক্লাবের জার্সি ইয়ে হিসাবে, স্পন্সর হিসাবে যুক্ত করছিল ইউনিসেফরে।
যেখানে পৃথিবীর সব ইউরোপিয়ান ক্লাব জার্সি স্পন্সরের কাছ থেকে কয়েক হাজার ইউরো প্রতি বছর, কয়েক হাজার না কয়েক মিলিয়ন ইউরো প্রতি বছর নেয়। সেখানে বার্সেলোনা ইউনিসেফকে একটা ডোনেশন দিত প্রতি বছর। এই ডোনেশন তো দিতেই সঙ্গে ইউনিসেফের লোগো পড়তো। মানে উল্টো, একেবারে উল্টো কাজটা, যে আমরা এই থেকে জার্সি লোগো থেকে কোনো টাকা নিব না, উল্টে আমরা ইউনিসেফের প্রতি বছর একটা সহায়তা করব। এই সিদ্ধান্তে সে সময় সমালোচনা হয়েছে। তারপরেও কিন্তু বার্সেলোনার এত দেনা করতে হয় না, বার্সেলোনা রেগুলার লাভ করছে, সে সময় বিশ্বে বড় বড় তারকারে তারা কিনছে, কোনো সমস্যা হয় নাই তো। সেই জায়গায় এসে বার্তেমেউ সরাইছে, ইউনিসেফে সরাইছে, কাতার এয়ারওয়েজে ঢুকেছে। তারপরেও তোমার এত ক্রাইসিস, নেইমার চলে গেল, তোমার তো কত টাকা বেঁচে যাওয়ার কথা, এত ক্রাইসিস যে 500 মিলিয়ন ইউরো ধার করে ফেলা লাগছে। এখন এই ধারের প্রসঙ্গটা কেন আনলাম না, ধারের প্রসঙ্গটা সরাসরি মেসির ইফেক্ট করছে। আপনার ইউরোপের প্রত্যেকটা লিগে একটা ফেয়ার ইকোনমিক্যাল পলিসি থাকে, যে কোন ক্লাব কত টাকার পর্যন্ত খেলোয়াড় কিনতে পারবে। এখন যদি লাপোর্তা 2021 সিজনে রাখতে চাইতো, মেসিরে রাখতে চাইতো, তাহলে তো ফ্রেশ কন্ট্রাক্ট করতে হতো। মানে ওটা একটা ফ্রেশ কন্ট্রাক্ট, ফ্রেশ একজন খেলোয়াড় হিসেবে লা লিগা কর্তৃপক্ষ দেখতো। এখন কথা হচ্ছে বার্সেলোনার এই মেসির মতো খেলোয়াড় কেনার সামর্থ্য আছে কিনা। যদিও মেসি ফ্রি এজেন্ট, ফলে তার পিছনে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, নগদ কোনো টাকা দিতে হচ্ছে না, ফলে এই জায়গাটা একটা ছাড়। স্টিল দেয়ার আর সাম প্রবলেম। এক হচ্ছে আপনার ক্লাবকে ততটা খেলোয়াড় কেনার পারমিট করা হবে, তত টাকার খেলোয়াড় কেনার পারমিট করা হবে যত টাকা আপনার টোটাল ইনভেস্টমেন্ট আছে তার একটা পার্সেন্টেজ আপনি কিনতে পারবেন। এই ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে কিনতে গেলে, এবং সেখানে একটা শর্ত থাকে যে আপনার যদি লোন থাকে, ওই লোনটাও ইনভেস্টমেন্ট থেকে বিয়োগ করে হিসাব করা হবে। মানে দেখা গেল যে, আমি কথার কথা বলতেছি, আমি জানি না এক্স্যাক্টলি ওই সময় বার্সেলোনার ইনভেস্টমেন্ট কত শো করা গেছিল, দেখা গেল 5 বিলিয়ন ইউরো শো করা যাচ্ছে, তার থেকে আবার 500 মিলিয়ন ইউরো কমে যাচ্ছে যে লোনের কারণে। এই টাকার উপরে নির্ভর করবে যে আপনি কত খেলোয়াড় কিনতে পারবেন। শুধু কেনা না, কেনার টাকা না, এখানে বেতনের টাকাও হিসাব করা হবে। মানে আপনি বছরে কত টাকা বেতন দিতে পারবেন, এর চেয়ে বেশি বেতনের খেলোয়াড় আপনি কিনতে পারবেন না। এরকম ফেয়ার পলিসি সব জায়গায় থাকে। এই ফেয়ার পলিসির কারণে আজকে যে এই বিড়িখোর সেজনিরে নেওয়া লাগছিল বার্সেলোনার, এবং সে কতগুলো ট্রফি জিতায় দিল। বিড়িখোর সেজনিরে নিয়ে কাল পরশু একটা কন্টেন্ট দিব না। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে যে টোটালি হিসাব কষে দেখা গেল যে মেসির তখন যে রানিং বেতন বাড়াতে হবে না। করোনার সময় তো মেসি একবার বেতন কমাইছে, সেটা নিয়েও বার্তেমিউ তার কথা শোনাইছে। বার্তেমিউ প্রকাশ্য মিডিয়ায় বলছিল মেসি বেতন কমাইতে রাজি হয় নাই, অথচ মেসির নেতৃত্ব দিয়ে সকল খেলোয়াড়ের 25% বেতন কমাইছিল। মেসি নিজে 30% বেতন কম নিচ্ছে ওই সময়। ওই সময় তার হাতে উল্টো অফার ছিল ম্যান সিটির কাছ থেকে 40% বেতন ইনক্রিজ করে তারা নিয়ে যাওয়ার। সেটা না করে সে 30% বেতন কমায় বার্সায় থাকছে। ওই 30% কমানোর পরেও মানে ওইটাই কন্টিনিউ করে গেছে কিন্তু মেসি। পরবর্তী বছরগুলোতে সে আর নিজের বেতন খুব একটা বাড়ায় নাই। 2021 তো আসলে করোনার পরপরই, বেতন বাড়ানোর সময়ও আসে নাই। এখন দেখা গেল কি হিসাব করে যে এই যে খেলোয়াড়রা অলরেডি আছে, তাদের তো একটা টোটাল বেতন, তাদের পেছনে টোটাল খরচ কত, এগুলোর হিসাব তো হয়ে আছে। এই হিসাবের পরে আর মেসিরে কেনার জন্য কোনো টাকা নেই। মেসিরে যদি কিনতে হয় তাহলে বার্সেলোনার মোট বাজেটের 95% এক্সিট করে যায়। সেক্ষেত্রে তো লা লিগা কর্তৃপক্ষ এটা পারমিট করবে না। লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলেন গিয়ে লাপোর্তা। লা লিগা কর্তৃপক্ষ বলল যে একটা উপায় আছে, তুমি একটা গ্রুপ নতুন আসছে, এরা হচ্ছে লা লিগায় ইনভেস্ট করতে চায়, তুমি যদি এদের সঙ্গে চুক্তি করো তাহলে আমরা মেসিরে একবার ফুল বেতনে রাখার অনুমতি দেবো। উনি বললেন যে যাই হোক ভাই, আমার চুক্তি মুক্তি দেখার দরকার নেই, আমি চুক্তি করব, আমার ইনভেস্টমেন্ট বাড়ুক, যে কোনো মূল্যে আমার মেসিরে রাখতে হবে। উনি ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন যে ওই চুক্তিটা অ্যাকচুয়ালি ওই যে সেই সুপার লিগের চুক্তি। কি সেটা, যে লা লিগার অধিকাংশ ক্লাবের মালিকানা একটা নির্দিষ্ট গোষ্ঠী কিনে নেবে, আস্তে আস্তে করে গ্রাব করবে, গ্রাব করে তারা ইউরোপিয়ান ফুটবল থেকে বেরোয় গিয়ে আলাদা ফুটবল টুর্নামেন্ট করবে। অনেক ইউরোপিয়ান চিন্তা ভাবনা তো ওই সময় হয়েছিল। এটাতে রিয়াল মাদ্রিদ একমত হয়ে গেছিল, বার্তেমিউ একমত হয়ে গেছিল, বার্তেমিউ তো এইভাবে বেচেই দিতে চাইছিল বার্সেলোনা ক্লাবটারে। কিন্তু লাপোর্তা যখন এসে বসলেন বোর্ডের লোকজন তারে বলল যে মেসিরে আমরা সবাই রাখতে চাই, এটার জন্য যা করণীয় করতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে আমরা বার্সেলোনা শেয়ার বেচবো। আর বার্সেলোনা শেয়ার তো বেচার নিয়মও নাই। বার্সেলোনা শেয়ার বেচতে গেলে তো আসলে গণভোট করতে হবে। এটা শুধু ওই যে আপনার ইলেকশনে হবে না, এটা কাতালোনিয়ায় একটা গণভোট আয়োজন করে সিদ্ধান্ত পেতে হবে যে বার্সেলোনার আদৌ শেয়ার বেচা যাবে কিনা। অ্যাকচুয়ালি শেয়ার বেচার নিয়মই নাই। তো একবার লাপোর্তা বললেন যে গণভোট করি, চলেন এক গণভোট চাই, মেসিরে রাখার জন্য তাই করবো। মেসি এই খবর পেয়ে লাপোর্তাকে বললেন আমি আমার 50% বেতন ছেড়ে দিচ্ছি। মানে দেখেন, আগে এক দফা 30% কমাইছে, তারও আবার 50% কমালো। এবার তার যে বেতন থাকলো, এই বেতনে ইউরোপের অনেক মানে চ্যাম্পিয়নশিপের দলের অনেক খেলোয়াড়ও এর চেয়ে বেশি বেতন পায়। এই বেতনেও সে বার্সেলোনায় থাকতে রাজি হইল।
তারপরেও হিসাব মেলে না, তারপরেও হিসাব মেলে না। শেষ পর্যন্ত আমি বলবো যে এটাই আসলে শেষ পয়েন্ট। এরপরে যত কথা হয়েছে তত কথা আসলে আমরা কানে না নিলেই ভালো হয়। এরপরে কিছু কথা হয়েছে যেগুলো আমি মনে করি যে একেবারেই মানে ওই যে প্রত্যেকেই তো আসলে কষ্টের ক্ষোভ কোথাও না কোথাও ঝাড়তে চায়, এই জন্য লাপোর্তারে আসলে নিশানা বানানো হয়েছে, এই ছাড়া আর কিছু না। যেমন ওই যে লাপোর্তার বোর্ড থেকে একজন রিজাইন করছিলেন ওই মিটিংয়েই, উনি মেসিরে আটকানোর জন্য আরো অনেক কিছু করতে চাইছেন, করা যায় নাই, অ্যাকচুয়ালি করা যায় নাই, বার্সেলোনা বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরে মেসির সঙ্গে চুক্তি যেদিন ফাইনালি টার্মিনেট হয়, টার্মিনেট হওয়ার তো কিছু নাই, যখন সিদ্ধান্ত হয় যে আর চুক্তি হচ্ছে না, তার আগের দিন রাতে মেসি আর পেরেসকে দেখা গেছে মাদ্রিদের একটা রেস্টুরেন্টে। দেখেন এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা কম হয় নাই, কম মন্দ কথা হয় নাই, খোদ মেসির বাবাও এটারে ইঙ্গিত করে কথাবার্তা বলছেন। বার্সেলোনার দু একজন পদত্যাগী বোর্ড মেম্বার তারাও বলছেন যে এখানে পেরেস কলকাঠি নাড়ছে, পেরেস মেসিরে থাকতে দেয় নাই। আমি এটা কোনোভাবে বিশ্বাস করি না, আমি বরং এটা কাউন্টারে পেরেস যেটা বলছিলেন ওইটারে বিশ্বাস করি। পেরেস বলছিলেন, পেরেসকে তো আপনারা জানেন রিয়াল মাদ্রিদের মালিক, ও পেরেস যেটা বলছিলেন যে মেসি থাকলে তো আমাদের উপকার, আমি তো লা লিগার লাভ দেখবো, আমি তো আমাদের লাভ দেখবো। ইভেন তোবাস যে লা লিগা চেয়ারম্যান, উনিও তো বলছেন যে আমি কেন মেসির যাওয়াকে ত্বরান্বিত করবো, মেসি থাকলে তো আমাদের লাভ, আমাদের স্পন্সর বেশি আসবে, আমরা এখানে বেশি টাকা আয় করতে পারবো। ফলে লা লিগা কর্তৃপক্ষ বা পেরেজ এখানে কোনো ভূমিকা রাখছেন বলে আমার মনে হয় না। তবে যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে তারা বলে যে পেরেজের সঙ্গে যেহেতু এই যে সুপার লিগ কর্তৃপক্ষের খুব খাতির, পেরেজ আসলে ইয়েকে লাপোর্তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যে তুমি মেসিকে রাখতে হলে তোমার একমাত্র উপায় ওদের সঙ্গে কন্ট্যাক্ট করা, ওদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করো তুমি টাকা পাবা, টাকা পাইলে মেসিকে রাখতে পারবা। এমনও হয়েছে লাপোর্তা ডিসিশন নিয়েছিলেন, উনি নিজে তো অত ধনী মানুষ না যে ওনার নিজে যা যা ব্যবসা আছে সব বেচে বার্সেলোনায় ইনভেস্ট করবে, তাতেও হয় না, তাতেও কুলায় না, মেসির বেতন কাভার করে না। যাই হোক, শেষ পর্যন্ত ব্যাপারটা ঘটে নাই। এটাই রিয়েলিটি, আমাদের মেনে নিতে হবে যে বার্তেমিউ যে নোংরামি করে গেছে, যে মহা নোংরা অধ্যায় বার্তেমিউ এখানে করে গেছে, এরপরে আর লাপোর্তার পক্ষে এটা ঠেকানো সম্ভব হয় নাই। অনেকেই হয়তো লাপোর্তাকেও দোষী মনে করেন, হোরে মেসির মতো অনেকেই মনে করেন যে মেসিকে ঠেকানোর জন্য লাপোর্তা যথেষ্ট চেষ্টা করেন নাই। আমি এটা মনে করি না, কারণ আমি ওখানে ডে টু ডে কভার করছি, আমি তো আর স্পেনে বসে কভার করি না, প্রতিদিনের ওই সময় আমি নিউজ কভার করছি। লাপোর্তা প্রকাশ্যে বলছেন যে আমি গ্রিজম্যান সহ 4 জন খেলোয়াড়কে বিক্রির জন্য তুলতেছি শুধুমাত্র যাতে একটু খরচ কমে, ওই জায়গাতে মেসির একটু ঢোকানো যায় নাকি, প্রয়োজনে মেসি আরো বেতন কমাবে, এমন বহু চেষ্টা করা হয়েছে। লাপোর্তা চেষ্টা করে নাই, এইটা আমি কোনোভাবেই মানবো না। শেষ পর্যন্ত যাই হোক, মেসির শুরুটা হয়েছিল একটা টিস্যুতে সই করে আর একটা টিস্যু দিয়ে মুছতে মুছতে বের হয়ে গেল। ওই একটা স্টোরি হয়েছিল ওই সময়, সম্ভবত টেলিগ্রাফ স্টোরিটা করছিল যে লাইভ বিটুইন টু টিস্যু পেপার, আসলেই তাই। শেষ পর্যন্ত যাই হোক, আমরা মূল গল্প তো বলে ফেলছি, এখন সেই যে ক্রেজি অংশটা বলি যে লাপোর্তা স্বপ্ন দেখতেছেন। গত 6 মাস ধরে লাপোর্তা উঠে পড়ে লাগছেন যে তার জীবনের শেষ অ্যাসাইনমেন্ট হচ্ছে মেসি রিটায়ারমেন্টের ব্যবস্থা ন্যু ক্যাম্পে করা। মেসিকে যেহেতু ওইভাবে বিদায় দেওয়া গেল না, ওই সময় পরিস্থিতি এমন দাঁড়ালো পরস্পরের সবাই কেউ কারো মুখ দেখে না, এরকম একটা অবস্থা। বার্সেলোনা যদিও লাপোর্তা তখন ফিরে আসছেন রি-ইলেক্টেড হয়ে, তারপরেও কেউ কারো মুখ দেখে না, ফলে ওইভাবে রাজকীয় বিদায়টা হয় নাই। এখন লাপোর্তার ইচ্ছা যে মেসি তার ফুটবলেরই বিদায়টা, যেটা সে অনেক আগে থেকে স্বপ্ন দেখে, ফুটবলেরই বিদায়টা বার্সেলোনায় এসে নিক, ন্যু ক্যাম্পে এসে নিক, সেটা খুব রাজকীয় হোক। লাপোর্তার স্বপ্ন হচ্ছে সারা পৃথিবীর সমস্ত বড় বড় ফুটবল স্টাররা, বিভিন্ন অঙ্গনের স্টাররা এখানে থাকবেন, বার্সার যারা বেঁচে আছেন সেই আদি যুগ থেকে এখনো পর্যন্ত সবাই থাকবেন, সবাই মিলে মেসিকে বিদায় দেবেন, এবং এটা তো একটা রাজকীয় ব্যাপার হবে, সারা পৃথিবী ওই দিন তাকায় থাকবে ন্যু ক্যাম্পের দিকে। এই স্বপ্ন নিয়ে লাপোর্তা কিন্তু ছোটাছুটি কম করতেছেন না, আপনারা নিউজে দেখতেছেন যে উনি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বসতেছেন, চেষ্টা করতেছেন। সর্বশেষ উনি ডেভিড বেকামের সঙ্গে বসছিলেন, কিন্তু ডেভিড বেকাম ওনারা হতাশ করছেন। ডেভিড বেকাম প্রথমত বলছেন যে উনি ফুল ট্রান্সফার দিবেন না মেসিরে। মেসিও আসলে ইন্টার মিয়ামির মালিকানার সঙ্গে ইনভলভ হচ্ছে, আপনারা এটা পড়ছেন কিনা নিউজটা, মেসি কিন্তু ইন্টার মিয়ামির মালিকানার সঙ্গে ইনভলভ হচ্ছে, ফলে মেসি ফুল ট্রান্সফারে চলে আসবে বার্সেলোনা, এই সুযোগ আর নাই, এই সুযোগ দেবে না, ডেভিড বেকাম দেবে না। বেকাম শুধু একটা লোককে এই সুযোগ দেবে, সে বলছে, সে একদম প্রকাশ্যে বলছে, যদি নিউয়েল ওল্ড বয়েজ মেসিকে চায় তাহলে বেকাম এক সিজনের জন্য বা কয়েক মাসের জন্য মেসিকে বিনা টাকায় পাঠায় দিবে নিউয়েল ওল্ড বয়েজে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট নেওয়ার জন্য। এরকম একটা কথাও আছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। নিউয়েল ওল্ড বয়েজ চেষ্টা করতেছে যে 2026 বিশ্বকাপের পরে মেসিকে 1 মাসের জন্য আনবে তারা, এবং সেটা বেকাম বলছে যে কোনো পয়সা দিতে হবে না।
যেহেতু নিউয়েল ওল্ড বয়েজে রিটায়ার করাটা মেসির একটা আজীবন স্বপ্নের মতো ব্যাপার ছিল, তার চিরকালের স্বপ্ন ছিল যে একসময় সে স্বপ্ন দেখতো নিউয়েল ওল্ড বয়েজে খেলে রিটায়ার করবে, করে সে রোজারিওতেই থাকবে, বাকি জীবনে আর কোথাও যাবে না। তা তো আর এখন সম্ভব না, এখন মিয়ামিতেই থাকবে সে হয়তো, বা বার্সেলোনায় চলে যাবে। কিন্তু বেকহাম কোনোভাবে বার্সেলোনাকে একটা ট্রান্সফার উইন্ডোতে মেসিকে ছাড়ার পক্ষে না, মানে উনি পরিষ্কার জানা দিচ্ছেন যেটা হবে না। তাহলে তাহলে কেন আমরা এখনো ক্রেজি আইডিয়া নিয়ে কথা বলতেছি? অ্যাজ বেকহাম না করে দিচ্ছেন। মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল এর মাঝে একটা ইন্টারভিউতে যে আপনি কি চান, উনি বলছিলেন আমি তো চেষ্টা করছিলাম 2023-এ যখন আমি পিএসজি থেকে মিয়ামিতে আসছিলাম তখন তো আমি একবার চেষ্টা করছি, আমি কাউকে বলি নাই, তখন তো কেউ আগ্রহ দেখা নাই, স্টিল বলে মেসি থেমে গেছে। আমি জানি না এই কথার অর্থ কি, তবে একটা সম্ভাবনা স্প্যানিশ মিডিয়াগুলো, বিশেষ করে বার্সেলোনা বেস মিডিয়াগুলো দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে 2026 বিশ্বকাপের পরে অ্যাকচুয়ালি সিজনের বাকিটা সময়ের জন্য, মানে ওই বছরের বাকিটা সময়ের জন্য বেকহাম মেসিকে ফ্রি করে দেবে, একদমই ফ্রি করে দিবে। মেসি তখন যেটা করবে, মেসি হয়তো মাসখানেকের জন্য আসবে বার্সেলোনায়, এসে ওই সময়টা সে বার্সেলোনা ফ্রি টাইমে খেলবে, ম্যাচ খেলবে না, সে একটা বিদায় ম্যাচ খেলবে ওখানে। ওখানে হয়তো মেসির একটা রাজকীয় বিদায় হবে। এরপরে মেসি চলে যাবে সোজা রোজারিওতে, রোজারিওতে গিয়ে সে অফিসিয়ালি ইয়েতে জয়েন করবে, নিউয়েল ওল্ড বয়েজে জয়েন করবে, নিউয়েল ওল্ড বয়েজের খেলোয়াড় হিসাবে সে রেজিস্টার্ড হবে, রেজিস্টার্ড হয়ে হয়তো একটা দুটো ম্যাচ খেলবে, ওইটা তো মজার জন্য খেলে, একটা দুটো ম্যাচ খেলবে, লাস্ট যে ম্যাচটা খেলবে ওটা খেললে সে প্রফেশনাল ফুটবল থেকে বিদায় নেবে। এটা এখনো পর্যন্ত সমীকরণ, আমি জানি না এগুলোর ভিতরে অনেক চেঞ্জ আসবে। অ্যাকচুয়ালি মেসির সম্মতিটা তো মূল ব্যাপার, ডেভিড বেকহাম হয়তো তার শখ পূরণের জন্য এগুলোর অনুমতি দেবে, কিন্তু মেসির সম্মতিটা মূল ব্যাপার। সে তার অভিমান কতটা বলতে পারছে, সেও কি তার বাবার মতো মনে করে কি না যে লাপোর্তা তারে আটকানোর সময় সময় যথেষ্ট চেষ্টা করে নাই, এই রকম মনে করে যদি মেসির মধ্যে থাকে তাহলে তো এই রোমান্টিসিজম কাজ করবে না, তাহলে পুরো ব্যাপারটাই ক্রেজি এবং রোমান্টিক আইডিয়া হিসাবেই থেকে যাবে। আর যদি মেসির ভেতরে ওই ভালোবাসাটা ফিরে আসে, ভালোবাসাটা তো আসে সবসময়, ওই রোমান্টিসিজমটা যদি ফিরে আসে, যে না আমি একটা রাজকীয় বিদায় নিয়ে আসি, আমার বাড়িতেই আমি বিদায় নিই, তাহলে হতেও পারে, কে জানে। সেই দিনের জন্য অপেক্ষা থাকলো, ন্যু ক্যাম্পে আরেকবার মেসিকে দেখার অপেক্ষা কে না আছে, সারা পৃথিবীর সবাই আছে। আমার ধারণা পাপা পেরেজ নিজেও এটার জন্য তাকায় আছেন যে ওই দিনটা হলে আমিও যাব অনুষ্ঠানে গিয়ে, আমিও বিদায় দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।